একটি বিলাসবহুল বিশাল ডাইনিং হলের চারপাশটা এখন শ্মশানের মতো নিস্তব্ধ। মেঝে থেকে শুরু করে শ্বেত পাথরের দেওয়াল পর্যন্ত সর্বত্র ছিটকে আছে তাজা রক্ত। টেবিলের ওপর আর ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকজনের নিথর রক্তাক্ত শরীর। 4-5 জন মানুষের দেহ এমন নৃশংসভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে যে তাদের চেনার উপায় নেই। ঘরের বাতাস ভারী হয়ে আছে কাঁচা রক্তের তীব্র কটু গন্ধে। আরভানের পুরো শরীর জুড়ে তখন রক্তের ছোপ ছোপ দাগ। তার হাতের ধারালো অস্ত্রটা ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। তার ঠিক সামনেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন এলিনা চৌধুরী। তার সমস্ত অবয়ব জুড়ে এক জমাটবদ্ধ শীতলতা। এলিনা চৌধুরী একবার নিজের রক্তমাখা কাঁপতে থাকা হাতের দিকে তাকাচ্ছেন, তো পরক্ষণেই আবারও সামনে পড়ে থাকা সেই বিশেষ মৃত নিথর দেহটার দিকে শূন্য দৃষ্টিতে চোখ রাখছেন। তার চোখ ফেটে নোনা অশ্রু নেমে আসলেও তিনি এক পা এগিয়ে গিয়ে সেই লাশ নামক নিথর শরীরটাকে ছুঁয়েও দেখলেন না। এক অদ্ভুত চাতুর্য আর রহস্যময় নীরবতা গ্রাস করেছে তাকে। কিন্তু এই বীভৎসতা, এই চরম মনস্তাত্ত্বিক ধ্বংসযজ্ঞের সূচনা হয়েছিল ঠিক কয়েক ঘন্টা আগে। হাসপাতালের ওটির বাইরে যখন দীর্ঘ 1 সপ্তাহের মতো থরথরে থমথমে এক নীরবতা বিরাজ করছে। আরবান এখন সম্পূর্ণ নিস্পৃহ, পাথর হয়ে বসে আছে। তার চোখ দিয়ে এখন আর এক ফোঁটা পানিও পড়ছে না, কিংবা সে কোনো প্রকার আহাজারিও করছে না। তার ভেতরের তীব্র উন্মাদনা আর কান্না যেন কোনো এক গভীর অন্ধকার মনস্তাত্ত্বিক স্তরে গিয়ে জমাট বেঁধে গেছে। একদিকে তার স্ত্রী আয়াতের জীবন মৃত্যুর লড়াই চলছে, আর অন্যদিকে তার 1 মাসের কলিজার টুকরো আয়রা। আনায়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওটি থেকে বের করার পর থেকেই আরভান মেয়েটাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। এরই মাঝে শাহজাদির জ্ঞান ফিরেছে। তার মাথায় সাদা ব্যান্ডেজ করা। জ্ঞান ফেরার পর শাহজাদির মুখ থেকে সেই বিকেলের প্রতিটি ঘটনার বিবরণ, আরশাদ চৌধুরীর প্রতিটি কুৎসিত আঘাত আর স্বীকারোক্তির কথা শোনার পর থেকেই আরভান এরকম যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গেছে। সে নিজের বুকের সাথে আনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে অপলক দৃষ্টিতে শূন্যে তাকিয়ে রইল। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল, যেন সেখান থেকে যে কোনো মুহূর্তে তীব্র অগ্নিশিখা বের হয়ে চারপাশটা পুড়িয়ে ছাই করে দেবে। মাঝে মধ্যে আরভান অবচেতন ভাবেই বুকের ভেতরের মেয়েটাকে বড্ড বেশি জোরে চেপে ধরেছিল, যার কারণে 1 মাসের পুচকে মেয়েটা ব্যথায় কেঁদে উঠেছিল। শাহজাদি অত্যন্ত ভয় পেয়ে আলতো পায়ে এগিয়ে এসে আনায়াকে নিজের কোলে নিতে চাইল, কিন্তু আরভান পুরোটা সময় কারোর সাথে নিজের মেয়েকে দিল না। তার চাহনি তখন এমন হিংস্র ছিল যেন এই হাসপাতালের প্রত্যেকেই তার মেয়ের ক্ষতি করতে এসেছে। কেউ তাকে স্পর্শ করলেই সে তাকে ছিঁড়ে ফেলবে। অবশেষে ফারহান অনেক খোঁজাখুঁজি করে 1 মাসের বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে আনলে এক প্রকার জোর করেই আরভানের বুক থেকে মেয়েকে ছাড়িয়ে নিয়ে খাওয়ানো হলো। ঠিক তখনই দীর্ঘ সময় পর অপারেশন থিয়েটারের লাল বাতিটা নিভে গেল। একজন ডাক্তার ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এলেন, অথচ আশ্চর্যজনকভাবে আরভান তার কাছে এগিয়ে গেল না, কিংবা আয়াতের অবস্থা কেমন তা জানতেও চাইল না। সে যেন এক জ্যান্ত লাশ হয়ে ওখানেই বসে রইল। অথচ কিছুক্ষণ আগেও এই আরভানি পাগলের মতো হাসপাতালের করিডোরে ছোটাছুটি করছে। এক ব্যাগ রক্তের জন্য পুরো মেলবর্ন শহর ওলটপালট করে ফেলেছে। ফারহান অবাক চোখে আরভানের দিকে তাকিয়ে রইল। সে কোনোভাবেই নিজের চেনা এই আরভানকে মেলাতে পারছে না। এই নীরবতা যেন কোনো এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের নিস্তব্ধতা। ডাক্তার ফারহান ও শাহজাদির দিকে এগিয়ে এসে তাদেরকে আশ্বস্ত করে মৃদু গলায় বললেন, ডোন্ট ওয়ারি, বেবি অ্যান্ড মা বোথ আর আউট অফ ডেঞ্জার নাও। সমস্ত বিপদ কেটে গেছে। ফারহান ভেবেছিল এই শুভ সংবাদটা শোনা মাত্রই আরভান হয়তো আয়াতকে দেখার জন্য পাগলের মতো ডাক্তারের ওপরে চড়াও হবে, আইসিইউর দরজা ভেঙে ভেতরে ঢুকবে। কিন্তু তার সব ভাবনাকে উল্টে দিয়ে আরভান কিছুই করলো না। সে আগের মতোই নিশ্চল নির্বাক হয়ে বসে রইল।
শাহজাদি অত্যন্ত উদ্গ্রীব হয়ে ডাক্তারের উদ্দেশ্যে বলল, ডাক্তার, আমি কি আমার ভাবির সাথে একটু দেখা করতে পারি, দূর থেকে হলেও? ডাক্তার মাথা নাড়িয়ে বলল, নো, এখনো ওনার জ্ঞান ফেরেনি, তাই এই মুহূর্তে কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। শাহজাদি আর ফারহান অত্যন্ত হতাশ ও চিন্তিত মুখে একে অপরের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই হঠাৎ আরভান সোজা হয়ে উঠে দাঁড়ালো। অত্যন্ত ধীর ও ভারী পায়ে হেঁটে সে আইসিইউর বিশাল কাচের দেওয়ালটার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরের অবস্থা আবছা আলোয় দেখা যাচ্ছে দুটো শয্যা। একটিতে আয়াত নিস্তেজ হয়ে শুয়ে আছে, তার সমস্ত শরীরে নানাবিধ পাইপ, আর ওই পাশে তার আদুরে আয়রা শুয়ে আছে, যার ছোট্ট হাতে সাদা ব্যান্ডেজ জড়ানো। আরভান এতক্ষণ নিজের ভেতরের সমস্ত আবেগ পাথর চাপা দিয়ে রাখলেও এই দৃশ্য দেখে আর পারল না। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু পরেক্ষণেই সে তার শক্ত হাত দিয়ে সেই অশ্রু মুছে ফেলল। তার চোখের মনি তখন এক চরম মনস্তাত্ত্বিক হিংস্রতায় রূপ নিয়েছে। সে ফারহানের দিকে না তাকিয়েই আয়রারে আয়রনের মতো করে শক্ত ও শীতল গলায় শুধু বলল, আমি ফিরে না আসা পর্যন্ত আমার পুরো পরিবারের দায়িত্ব তোর, ফারহান। কথাটা বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সোজা করিডোর বেয়ে লিফটের দিকে হাঁটা দিল। ফারহান প্রথমে কিছু বুঝতে পারল না, তবে আরভানের এই বরফ শীতল শান্ত ভাব দেখে সে স্পষ্ট বুঝতে পারল আরভান আজ বড় কোনো ধ্বংসযজ্ঞ ঘটাতে যাচ্ছে। মেলবর্নের বুকে আজ কারো রক্ত গঙ্গা বইবে। সে অত্যন্ত আতঙ্কিত হয়ে শাহজাদিকে এখানেই থাকতে বলে আরভানের পিছু নিল। আরভান যখন পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছিল, ফারহানের পায়ের শব্দ পেয়ে সে আচমকা থমকে দাঁড়ালো। নিজের গাড়ি ঘোরানোর আগেই আরভান পেছন ফিরে অত্যন্ত ধারালো, গম্ভীর ও ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমি আমার পেছনে আসতে বলিনি, ফারহান। যেখানে যাচ্ছি সেখানে তোর কোনো জায়গা নেই। ফারহান আরভানের সেই চাহনি দেখে থমকে ওখানেই দাঁড়িয়ে গেল। তার বুকে আরভানের অবাধ্য হওয়ার মতো সাহস এখনো হলো না, কিন্তু আরভান নিজের গাড়িতে উঠে এক প্রচন্ড গতিতে স্পিড বাড়িয়ে হাসপাতালের সীমানা পার হয়ে গেল। তার এই যাত্রার পেছনে যেন কোনো এক আদিম এবং পূর্ব পরিকল্পিত আসক্তি কাজ করতে শুরু করেছে, যা আজ কোনো এক চরম রক্তের তৃষ্ণা মিটিয়েই শান্ত হবে। শহরের এক প্রান্তে অবস্থিত বিশাল সুরম্য ও এক বিশাল বিলাসবহুল ভিলা। চারিদিকের নিস্তব্ধতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই ভিলার ভেতরে তখন চলছে এক পৈশাচিক উৎসবের আমেজ। আরশাদ চৌধুরী যেন খুশিতে একেবারে মদ হয়ে আছেন। একের পর এক মদের বোতল খালি হচ্ছে, আর তাকে ঘিরে নাচছে অর্ধনগ্ন পোশাকে থাকা কিছু অস্ট্রেলিয়ান বার ডান্সার নারী। আরশাদ চৌধুরীর ঠোঁটের কোণে এক কুৎসিত অহংকারী জয়ের হাসি। তিনি ভাবছেন, এতদিনে তার পথের সব কাঁটা উপড়ে ফেলেছেন। তবে এই আমোদ প্রমোদের আড়ালে ভিলার চারপাশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। কালো পোশাক পরিহিত বিশাল দেহী এক ঝাঁক বাউন্সার আর পেশাদার পাহারাদার পুরো ভিলাটাকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের প্রত্যেকের হাতে আধুনিক লোডেড বন্দুক। আরশাদ চৌধুরী নিশ্চিতভাবেই জানেন যে আরভান আসবে, তার পজিটিভ উন্মাদ ছেলেটা, যে নিজের স্ত্রী আর সন্তানের এই অবস্থা দেখে রক্তপিপাসু হয়ে ছুটে আসবে, তা তিনি খুব ভালো করেই জানতেন। আর সেই জানাকে কেন্দ্র করেই তিনি আজ এই ভিলাকে এক দুরভেদ্য কসাইখানায় রূপ দিয়ে আরভানের জন্য ফাঁদ পেতে রেখেছেন। ঠিক তখনই ভিলার সদর দরজার সামনে এসে সশব্দে থামল আরভানের সেই কালো গাড়িটি। গাড়ির ভেতরে বসে থাকা আরভানের চোখের মনি দুটো তখন জ্বলন্ত আগ্নেয়গিরি। তার হাতের ফোনে তখনও চলমান রয়েছে আয়াতের ঘরের সেই হিডেন ক্যামেরার ফুটেজগুলো। আয়াত আর বাচ্চাদের ওপরে হামলার সেই প্রতিটি দৃশ্য সে নিজের চোখে দেখেছে। তার শক্ত চোয়াল রাগে আর যন্ত্রণায় পিষে যাচ্ছিল। আরশাদ চৌধুরী ভেবেছিল আরভানের বাড়ির সব মেইন সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দিয়ে তিনি খুব বড় চাতুরির কাজ করেছেন, কিন্তু সেই বোকা লোকটা এটা জানতো না যে আরভানের তীক্ষ্ণ নজরদারির বাইরে ওই বাড়ির একটা ধূলি কণাও
নড়াচড়া করতে পারে না। নিজের শোবার ঘরের প্রতিটি গোপন কোণ যে তার নখদর্পণে আরশাদ চৌধুরীর চতুর মস্তিষ্ক ধরতে পারেনি। আরভান ধীর পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার অবয়বে কোনো তাড়া নেই, কিন্তু তার পুরো শরীর থেকে এক আদিম হিংস্র খুনে হাওয়া বয়ে যাচ্ছিল। ভিলার বাইরে দাঁড়িয়ে থাকা আরশাদ চৌধুরীর পাহারাদারদের প্রায় প্রত্যেকেই আরভান চৌধুরীকে চেনে। মেলবর্নের আন্ডারগ্রাউন্ডের বেতাজ বাদশাকে দেখে স্বভাবতই তারা প্রথমে কোনো আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু আরভানের চোখ তখন ভিড়ের মাঝে অন্য কিছু খুঁজছিল। সে নিখুঁত দৃষ্টিতে প্রতিটি গার্ডের মুখের দিকে তাকাতে লাগলো। তার দরকার সেই নরপশুকে, যে আজ পুরো তার মায়াবতী আয়াতের হাত দুটো শক্ত করে চেপে ধরে রাখার দুঃসাহস দেখিয়েছিল। হঠাৎ করেই আরভানের চোখ গিয়ে পড়ল সেই লোকটার ওপর। ব্যাস, পর মুহূর্তেই কোনো সুযোগ না দিয়ে আরভান চিতার গতিতে লোকটার ওপরে ঝাঁপিয়ে পড়ল। আকস্মিকভাবে লোকটা মাটিতে মুখ থুবড়ে পড়ে যেতেই আরভান তার বুট জুতো দিয়ে লোকটার পিঠ চেপে ধরল, কোনো দয়া মায়া বা দ্বিধা ছাড়া। আরভান নিজের দুই হাত দিয়ে টেনে লোকটার দুটি হাত শরীর থেকে টেনে হিঁচড়ে আলাদা করে ফেলল। তীব্র যন্ত্রণায় লোকটা আর্তনাদ করে ওঠার আগেই আরভান নিজের হাতের দুটি আঙ্গুল সজোরে লোকটার চোখের কোঠরের মধ্যে ঢুকিয়ে দিয়ে চোখ দুটো উপড়ে নিল। নিজের দলের একজনকে চোখের পলকে এমনভাবে জীবন্ত লাশ হয়ে যেতে দেখে বাকি সমস্ত গার্ডরা মুহূর্তের মধ্যেই ভড়কে গেল। কিন্তু পরক্ষণেই আরশাদ চৌধুরীর কঠোর নির্দেশ মেনে মনে পড়তেই তারা একযোগে আরভানের উপরে চড়াও হলো। ওপর মহল থেকে তাদের স্পষ্ট আদেশ ছিল, আরভান যদি নিজে থেকে কিছু না করে তবে তাকে যেন ছোঁয়া না হয়, কিন্তু সে যদি কোনো প্রতিরোধ করে তবে তাকে যেন জ্যান্ত না ছাড়া হয়। তবে আরভান আজ একা আসেনি। তার ইশারায় অপেক্ষায় থাকা আন্ডারগ্রাউন্ডের নিজস্ব লোকেরা চারপাশ থেকে অতর্কিততে গুলি চালানো শুরু করলো। মুহূর্তের মধ্যেই পুরো ভিলার সামনে লাশের স্তূপে জমে গেল। সেই গোলাগুলির মাঝে আচমকা একটা তপ্ত বুলেট এসে বিঁধল আরভানের নিজের বাম বাহুতে। ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে তার গায়ের কালো শার্টটাকে ভিজিয়ে দিল, কিন্তু আরভানের মুখে কোনো যন্ত্রণার রেখা ফুটল না। সে এক হাত দিয়ে নিজের গায়ের শার্টটা খুলে অবলীলায় সেই ক্ষত স্থানে শক্ত করে বেঁধে নিল, যেন এই বুলেটটা তার চামড়াও স্পর্শ করতে পারেনি। গুলি গুলির লড়াই শেষে চারিদিকে যখন নিস্তব্ধ, তখন আরভান সেই লাশের স্তূপের মাঝখান থেকে আধমরা হয়ে বেঁচে থাকা সেই দুটো লোকটাকে খুঁজে বের করলো, যারা আজ দুপুরে তার আয়াতকে স্পর্শ করার ধৃষ্টতা দেখিয়েছিল। আরভান তাদের সেই অর্ধমৃত ক্ষতবিক্ষত শরীর দুটোকে কুকুরের মতো টেনে হিঁচড়ে নিয়ে ভিলার দ্বিতীয় তলায় সেই বিলাসবহুল হলের দিকে এগোতে লাগলো। মেঝেময় রক্তের এক দীর্ঘ দাগ রেখে সে হলের দরজা লাথি মেরে খুলে ভেতরে ঢুকলো। আরভানের এমন আকস্মিক ও ভয়ঙ্কর আগমনে হলের ভেতরের ডান্সার নারীদের নাচ থমকে গেল। তারা আতঙ্কে চিৎকার করে পেছনের দেওয়ালে গিয়ে সেদিয়ে গেল। সবার চোখ গিয়ে আটকালো দরজায় দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। আরভানের চোখের মণি দুটো তখন টকটকে লাল রক্ত পিপাসু। তার সারা শরীর জুড়ে শত্রুর রক্তের ছড়াছড়ি, আর তার নিজের হাতের ক্ষত স্থান থেকেও তরল রক্ত শার্টের বাঁধন ভেদ করে মেঝেতে চুইয়ে পড়ছে। তাকে দেখতে অবিকল একটা নরখাদক জল্লাদের মতো লাগছিল। আরভান মুখের কোনো কথা বলল না। সে অত্যন্ত শান্ত ও নিস্তব্ধ ভঙ্গিতে সেই আধমরা লোক দুটোকে সোজা আরশাদ চৌধুরী পায়ের সামনে এনে ছুঁড়ে ফেলল। তারপর নিজের কোমর থেকে চকচকে ভারী একটা কুঠার বের করলো। আরশাদ চৌধুরীর স্তম্ভিত চোখের সামনেই আরভানের সেই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। কোনো রকম বিকার ছাড়া শীতল মাথায় সে কুঠার দিয়ে সেই জীবন্ত লোক দুটো হাত পা গুলো শরীর থেকে কুচি কুচি করে কাটতে শুরু করলো। তাদের হাতের আঙ্গুলগুলো সহ পুরো হাতটা সে মাংসের টুকরোর মতো করে কেটে আলাদা করে দিল এবং এক কোপে তাদের বুঝে আসা চোখ দুটো উপড়ে নিল। পুরোটা সময় জুড়ে সেই হলের ভেতরে লোক দুটো বুকফাটা পৈশাচিক আর্তনাদ বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো।
সেই বীভৎস দৃশ্য দেখে ডান্সার নারীরা ভয়ে ও আতঙ্কে চিৎকার করে হল রুম থেকে যেই দিকে পারল পালাতে শুরু করলো। সেই আওয়াজ পেয়ে বাইরে থেকে আরশাদ চৌধুরীর আরো কয়েকজন বিশ্বস্ত বডিগার্ড অস্ত্র উঁচিয়ে হলের ভেতরে ঢুকতে চাইল, কিন্তু আরভান তাদের দিকে না তাকিয়েই নিজের কোমরে গোজা পিস্তল বের করে পেছনে অন্ধের মতো গুলি ছুড়ল। নিখুঁত লক্ষ্যে সেই বডিগার্ডদের কপাল ফুটো হয়ে গেল। রক্তের স্রোত ধুয়ে দিল হলের দামি কার্পেট। কিন্তু এই পুরোটা সময় আরশাদ চৌধুরী নিজের সোফায় জমে পাথর হয়ে বসে রইলেন। আরভান শক্ত মুখে এক দৃষ্টিতে তার বাবার চোখের দিকে তাকিয়ে থেকে এই পুরো হত্যাকাণ্ডটি সম্পন্ন করলো। তার চোখে কোনো অনুশোচনাই নেই, আছে শুধু এক গভীর মনস্তাত্ত্বিক শূন্যতা। হত্যাকাণ্ড শেষ করে আরভান রক্তের অববাহিকা থেকে ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে আরশাদ চৌধুরীর মুখোমুখি এসে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম বাম বাহুর বাঁধনটা এক ঝটকায় খুলে ফেলল। নিজের তাজা রক্তে ভেজা সেই ক্ষতটা আরশাদ চৌধুরীর চোখের সামনে মেলে ধরে ইশারায় অত্যন্ত শান্ত কিন্তু ধারালো কণ্ঠে বলল, আপনার রক্ত মিস্টার চৌধুরী, ভালো করে তাকিয়ে দেখুন আপনার অহংকারের রক্ত আজ কতটা অবহেলিত, কতটা জঘন্য ও নোংরা নর্দমানের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। আরভান তার পাথরে মুখাবয়ব নিয়ে আরো এক ধাপ এগিয়ে এলো। আমার সন্তানকে কেন মারলেন মিস্টার চৌধুরী? সে আপনার ঠিক কোন সাম্রাজ্যটাই ভাগ করে নিয়েছিল বলবেন কি? আরশাদ চৌধুরী মনে মনে নিজের ছেলের এই আদিম সাইকোপ্যাথিক রূপ দেখে ভেতরে ভেতরে চরম আতঙ্কিত হয়ে পড়েছিল। তার মেরুদণ্ড বেয়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে যাচ্ছিল, কিন্তু নিজের দীর্ঘদিনের অহংকার আর গাম্ভীর্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে তিনি কঠিন গলায় বলেন, ওরা আমাদের অনেক বড় ক্ষতি করেছিল আরভান। ওই মেয়ের মা ও অতীতে আমার অনেক বড় ক্ষতি করেছিল, আর এই মেয়েও তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছিল। এরা সবাই মিলে আমার নিজের তৈরি সাম্রাজ্য থেকে, আমার নিজের ছেলের থেকে আমাকে দূরে সরিয়ে নিচ্ছিল। তুমি আমার কথা শোনা বন্ধ করে দিয়েছিলে, আমার অন্ধ অনুগত থাকা বন্ধ করে দিয়েছিলে নিজের বাবাকে অমান্য করার জন্য। আর কি কারণ লাগবে আরভান, বলো? আরভান কিছুক্ষণ কোনো কথা বলল না। সে এক দৃষ্টিতে তার জন্মদাতার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই সে এক উন্মাদের মতো শব্দ করে হাসতে লাগলো। তার সেই অট্টহাসিতে হলের ঝাড়বাতিগুলোও যেন কেঁপে উঠল। আরভানের এই অপ্রকৃতস্থ হাসি দেখে আরশাদ চৌধুরী এবার সত্যি সত্যি ভড়কে গেলেন। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরভান নিজের দুই হাত আরশাদ চৌধুরীর চোখের সামনে মেলে ধরে গভীর আবেগে ও শান্ত স্বরে বলতে লাগলো, জানেন মিস্টার চৌধুরী, ছোটবেলায় আমার একজন বাবা ছিল। আমার পুরো দুনিয়াটা ছিল ওই একটা মানুষকে কেন্দ্র করে। এই হাত দুটো ধরে তিনি আমাকে প্রথমে হাঁটতে শিখিয়েছিলেন এই নিষ্ঠুর পৃথিবীতে নিজের অস্তিত্বকে কিভাবে টিকিয়ে রাখতে হয়। নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম আমি তাকে। তিনি উঠতে বললে উঠতাম, বসতে বললে বসতাম। তিনি নিজের হাতের পুতুলের মতো আমাকে নাচাতেন, আর আমিও এক পরম ভক্তের মতো নাচতাম। একদিন তিনি আমাকে একটা ল্যাবরেটরিতে নিয়ে গেলেন। আমাকে বললেন আমি তার রক্তের মর্যাদা রাখতে পারি কি না, আজ তার পরীক্ষা হবে। আদৌ আমি তার সন্তান নাকি অন্য কারো? আমি তো তখন এক অবুঝ বোকা বালক। আমি বুঝিনি যে তিনি আমার মায়ের চরিত্রের দিকে আঙ্গুল তুলেছিলেন। আমি তখন নিজেকে আমার বাবার যোগ্য সন্তান প্রমাণ করতে মরিয়া হয়ে বুক ফুলিয়ে সেই বিষাক্ত ড্রাগের ইনজেকশন নিজের শরীরে নিয়ে নিলাম। আরভানের গলার স্বর এবার কিছুটা ভারী হয়ে এলো। চোখের কোণে এক ফোঁটা অশ্রু টলমল করে উঠল। ড্রাগটা শরীরে ঢুকতেই আমি যন্ত্রণায় চিৎকার করেছিলাম, ফ্লোরে শুয়ে ছটফট করেছিলাম। অথচ আমার পাশে দাঁড়িয়ে আমার বাবা নামক সেই লোকটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছিল, আমাকে একটু ছুঁয়ে সান্ত্বনাও দিতে এগিয়ে আসেনি। আমি জ্ঞান হারালাম। এরপর থেকে আমার উপর সেই ড্রাগের ডোজ দিন দিন বাড়তে লাগলো, কারণ আমাকে শক্তিশালী হতে হবে, বাবার যোগ্য হতে হবে। আমি সেই তীব্র যন্ত্রণা, সেই নারকীয় ব্যথা সবকিছুকে বাবার ভালোবাসা ভেবে নীরবে সহ্য করে গেলাম। তারপর
তারপর বাবা আমাকে নিয়ে গেলেন বাংলাদেশে। বাবার একটা মাত্র কথায় 17 বছর বয়সী আমি কোনো কিছু না ভেবে বিয়ে করে নিলাম একটা অবুঝ বাচ্চা মেয়েকে। অস্ট্রেলিয়ায় ফিরে আসার পর মায়ের সাথে আমার দূরত্ব তৈরি করা হলো। আমার শরীরে যখন সেই মরণ ব্যাধির হৃদরোগ ধরা পড়লো, তখনও আমি মাকে কিছুই বলিনি। কারণ কারণ আমি আমার সেই বাবার উপরে অন্ধের মতো বিশ্বাস রাখতাম। তিনি যে আমার পুরো পৃথিবী ছিলেন। এরপর ধীরে ধীরে মায়ের সাথে আমার সম্পর্কের তিল তিল করে অবনতি ঘটানো হলো। আর বাবা, আপনি আমার হৃদরোগের কথা জানার পরেও নিজের স্বার্থে আমার শরীরে বিভিন্ন ক্ষতিকারক ড্রাগের ডোজ পুশ করিয়ে গেলেন। ফলাফল, আমি এতটাই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলাম যে আমাকে নিজের ঘর ছেড়ে রিহাব সেন্টারে গিয়ে বছরের পর বছর কাটাতে হলো। ছাড়তে হলো আমার নিজের চেনা বাড়ি। আরভানের শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গাল বেয়ে রক্তের সাথে মিশে গেল। এরপর আমার পুরো পৃথিবীটা হয়ে গিয়েছিল এক অন্ধকার কুঠুরি। না ছিল বাঁচার আশা, না ছিল জীবনের প্রতি কোনো মায়া। কিন্তু সেই ঘন অন্ধকারে আমার জীবনে আলো হয়ে এলো একটা মেয়ে, আয়াত। সে হয়ে উঠল আমার এই মৃত শরীরে প্রাণ ফেরানোর একমাত্র কারণ, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বাবার উপর তখনও আমার এক অবাধ্য মায়ার জাল বোনা ছিল। অথচ আমার সেই বাবা, হ্যাঁ, তিনি শুধু নিজের সন্তানকে নিজের যোগ্য বানাতে চাননি, তিনি তাকে কোনোদিন সন্তান হিসেবে গণ্যই করেননি। শুধু নিজের স্বার্থে, নিজের ক্ষমতার লোভে একটা দাবার গুটির মতো ব্যবহার করেছেন। এমনকি আমার মাকেও তিনি ভালোবেসে নয়, নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছিলেন। কি অদ্ভুত এই সংসার, কি অদ্ভুত এই পরিবার, তাই না মিস্টার চৌধুরী? যেখানে একজন লোক নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারল না নিজের সন্তানের বাবা হতে, সে শুধু হয়ে রইল একজন সাইকো প্রেমিক, একজন ক্ষমতা লোভী অবৈধ ব্যবসায়ী। আরভান তার ভেতরের সমস্ত জমে থাকা শৈশবের স্মৃতি উগলে দিয়ে বলতে লাগলো, ছোটবেলায় আপনি আমার সবকিছু ছিলেন, মনে আছে? আপনার হাত ধরে আমি মাইলকে মাইল পথ হেঁটেছিলাম। আপনি জিজ্ঞেস করেছিলেন, পা ব্যথা করছে আরবান? আমি তখন পায়ে প্রচন্ড তীব্র ব্যথা নিয়েও মিথ্যে বলেছিলাম, না বাবা, ব্যথা করছে না। কারণ আমি শুধু আপনার পাশে পাশে হাঁটতে চেয়েছিলাম, আপনার একটুখানি মনোযোগ পেতে চেয়েছিলাম। আপনি যখন আমাকে প্রথমবার সেই ল্যাবে নিয়ে গিয়েছিলেন, আমাকে বলেছিলেন এই একটা সাধারণ ইনজেকশন আপনার জীবন বদলে দেবে, আপনার জীবনে সুখ এনে দেবে। আমি আপনার সেই মুখের কথাটাকে সত্যি মেনে আপনাকে সুখী করতে নিজের জীবন বাজি রেখেছিলাম। আরভানের কণ্ঠস্বর এবার অদ্ভুত এক শান্ত অথচ ভয়ঙ্কর রূপ নিল। যখন ওই ইনজেকশন আমার শরীরে প্রবেশ করত, আমার শরীরের প্রতিটি রক্ত কণিকা যখন ফুটন্ত তেলের মতো টগবগ করে পড়ত, আমি যন্ত্রণায় ছটফট করতাম, কাঁদতাম, আর পরিশেষে জ্ঞান হারাতাম। আমি যখন বলতাম, বাবা, আমি আর এসব নিতে পারছি না, আপনি তখন আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে বলতেন, তাহলে আমি এই দুনিয়ায় বেশি দিন টিকবো না আরবান। আপনার মৃত্যুর ভয় আমাকে হারিয়ে যাওয়ার ভয় বুকে নিয়ে আমি সেই নারকীয় যন্ত্রণা দিনের পর দিন সহ্য করেছি। এমনকি মমকেও কিচ্ছুটি জানতে দেয়নি। অথচ আপনি খুব ভালো করেই জানতেন মিস্টার চৌধুরী, যে ড্রাগ আপনি আমার শরীরে পুশ করাচ্ছেন তা আমার হৃৎপিণ্ডের প্রাচীরকে তিলে তিলে পাতলা করে দিচ্ছে। ওটা যে কোনো দিন ফেটে আমি মারা যেতে পারতাম, শুধুমাত্র ক্ষমতা আর টাকার লোভে। আপনি নিজের সন্তানকে তিলে তিলে খুন করছিলেন। আরশাদ চৌধুরী এতক্ষণ পর এক অদ্ভুত নিষ্ঠুর হাসি হাসলেন, সোফায় হেলান দিয়ে বলেন, এই দুনিয়ায় সম্পর্ক বলতে আদতে কিছু হয় না আরভান, সবটাই স্বার্থের খেলা। হ্যাঁ, তা তো ঠিকই। আরভানের ঠোঁটের কোণে এই মারাত্মক বাঁকা হাসি ফুটে উঠল। তা না হলে যে পুরুষ একটা সময় এক নারীকে ভালোবেসেছিল, তাকে নিজের করে না পেয়ে নিজে এবং নিজের ভাই মিলে সেই নারীর হাজবেন্ড সহ তাকে নৃশংসভাবে খুন করে দিলে কিভাবে? আর সেটাকে একটা সাধারণ রোড অ্যাক্সিডেন্ট বলে পুরো দুনিয়ার সামনে চালিয়ে দিল। আরশাদ চৌধুরী এবার তীব্রভাবে চমকে উঠলেন। তার মুখের সমস্ত রক্তের আভাস এক নিমিষে উধাও হয়ে গেল। তিনি চট করে মুখ তুলে নিজের ছেলের চোখের দিকে তাকালেন।
আরভানের ঠোঁটে সেই বাঁকা রহস্যময় হাসি, যেন এই মুহূর্তে আরশাদে চৌধুরী এতকাল লুকিয়ে রাখা সমস্ত অন্ধকার অতীতকে এক লহমায় টেনে বের করে এনেছেন। ভয়ে আরশাদে চৌধুরীর গলার স্বর কিছুটা কেঁপে উঠল। তিনি তোতলামো করে জিজ্ঞেস করলেন, তুমি এসব কিভাবে জানলে? হুম, জেনে গেছি। আরভান বরফ শীতল কণ্ঠে জবাব দিল, সব জেনে গেছি। শুধু ওইটুকু নয়, আমি ইহাও জেনে গিয়েছি যে আপনি আপনার নিজের শ্বশুরকেও ঠান্ডা মাথায় খুন করেছিলেন। আমার শ্রদ্ধেয় আব্বুজান। আরভানের মুখ থেকে এমন শান্ত ভঙ্গিতে প্রথমবার আব্বুজান এই ডাকটা শুনে আরশাদে চৌধুরীর মনে এক চরম আসনি সংকেত দানা বাঁধল। তিনি বুঝতে পারলেন এই শান্ত রূপটাই আরভানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। আরভান কুঠোয়ারটা মাটিতে ফেলে দিয়ে আরশাদ চৌধুরীর একদম মুখোমুখি হয়ে বসে বলল, এখন আপনার সাথে আমার কি করা উচিত বলুন তো? আপনারই তো রক্ত আমার শরীরে বইছে, তাই না? তাহলে বলুন, একজন চৌধুরীর তার শত্রুর সাথে কি করা উচিত? আরশাদ চৌধুরী বেগতিক দেখে এবার সুর নরম করার চেষ্টা করলেন, কাঁপা কাঁপা গলায় বলেন, দেখো আরবান, এটা সত্যি যে অতীতে আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি তোমার সন্তানদেরকে মারতে চাইনি। ওইটুকু হাত কাটায় কোনো বাচ্চার মৃত্যু হয় না আরভান, বিশ্বাস করো। আরভান এবার হা হা করে এক বিকট অট্টহাসিতে মেতে উঠল। এতক্ষণ যে ছেলেটা নিজের শৈশবের যন্ত্রণার কথা বলতে গিয়ে চোখের জল ফেলেছিল, তার হঠাৎ এই পৈশাচিক হাসি দেখে আরশাদে চৌধুরী আতঙ্কে সোফার সাথে সেদিয়ে গেলেন। আরভান তার হাসি থামিয়ে 1 সেকেন্ডের মধ্যে নিজের চোখ দুটোকে পশুর মতো হিংস্র করে আরশাদ চৌধুরীর কলারটা চেপে ধরে বলল, আমি কখন বললাম যে আপনি আমার সন্তানকে মেরে ফেলেছেন? ওদের শরীরে যে আঘাত লেগেছে, ওদের কচি শরীর থেকে যে একটা একটা ফোঁটা তাজা রক্ত ঝরেছে, তার হিসাব কে দেবে? আপনি যদি একটা পরনারীর জেদ আর আকর্ষণের জন্য এতগুলো মানুষকে খুন করতে পারেন, তবে আমি আমার নিজের হালালকৃত স্ত্রী আর সন্তানের গায়ে হাত তোলার জন্য আপনার সাথে কি কি করতে পারি, তা আপনার এই নোংরা কল্পনারও বাহিরে মিস্টার চৌধুরী। মানে? আরশাদ চৌধুরীর ঠোঁট দুটো ভয়ে কাঁপতে লাগলো। আরভান আরশাদ চৌধুরীর মুখটা নিজের দিকে টেনে এনে হিসিয়ে বলল, মানে খুব সহজ। শুধু আমার বইয়ের মুখের দিকে তাকিয়ে ও যেন আমাকে ভুল বুঝে দূরে সরে না যায়, সেই ভয়ে আমি এতদিন আপনার সব পাপ জেনেও না জানার ভান করে চুপচাপ বসেছিলাম। কিন্তু আজ আপনি আমার জানের ওপরে হাত দিয়েছিলেন, তাই কাল সকালের খবরের কাগজের হেডলাইনটা আমি নিজেই সাজিয়ে এসেছি। নিজের পুত্রবধূ এবং নাতনিদেরকে হত্যার চেষ্টার দায়, ক্ষিপ্ত ছেলের হাতে নৃশংসভাবে পিতা খুন। কেমন হবে বলুন তো হেডলাইনটা, মিস্টার আরশাদ চৌধুরী? নোট: বাস্তবতার কারণে ইদানিং গল্প